সপ্তমবার কল যায়। এবার যেন একটু আশাবাদী হয়ে ওঠে, কিন্তু ফোনে অন্য প্রান্ত থেকে উত্তর আসে না। হালকা শ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। তবে হুট করেই ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে যায়। শব্দ ছাড়াই ছাদের মেঝেতে গিয়ে পড়ে। ইচ্ছে আর সহ্য করতে পারে না, চোখ থেকে গড়িয়ে পড়ে পানির বিন্দুকণা। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে ইচ্ছের। কাঁধে ভারী এক যন্ত্রণা জড়াতে থাকে, যেন সারা শরীরটা ভারী হয়ে এসেছে। ইচ্ছের মধ্যে কোথাও এক অমলিন দুঃখ ইচ্ছেকে টানে। কিছু হারানোর ভয়ে ইচ্ছে কুঁকড়ে ওঠে বারবার। ফোন আর ধূসরের শ্বাসের শব্দ মস্তিষ্কে বাড়ি খেতে থাকে। এমন সময় হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর ইচ্ছের কানে পৌঁছায়। দৃষ্টি তুলে দেখে সেই ধাক্কা দেওয়া ছেলেটি দাঁড়িয়ে, কিছুটা হাসি মুখে হাসতে হাসতে বলে, এই যে সুন্দরী, একা একা এখানে কি করছো? ইচ্ছে প্রথমে কিছুটা অবাক হয়ে তাকায়, তারপর তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। মুখে কিছুটা লজ্জা আর অস্বস্তি ফুটে ওঠে। ইচ্ছে দ্রুত উত্তর দেয়, কিছু না, আপনার কি দরকার? ছেলেটি একটু হাসে, যেন ইচ্ছের মুখে অস্বস্তি দেখে আনন্দ পায়, তবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলে, আমি শুধু ভাবলাম এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? কিছু সমস্যা হয়েছে নাকি? ইচ্ছে কিছুটা গম্ভীর হয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, আপনি চলে যান। ছেলেটি আর কিছু না বলেই চলে যায়, আর ইচ্ছে একা দাঁড়িয়ে থাকে, চোখ টলমলে পানিতে। মনে এক ধরনের বেদনা, সারা শরীর যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। অন্যদিকে ইনান ছাদের এক কোণে দাঁড়িয়ে চারপাশের আনন্দ উৎসব উপভোগ করছিল চুপচাপ। হঠাৎ পাশ থেকে তার বন্ধু রিশাদ কনুই দিয়ে গোতা দিয়ে বলে, মেয়েটাকে রে? ইনান কিছুটা অবাক হয়ে বন্ধুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। ইচ্ছে তখনও নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। শাড়ি পরিহিত ইচ্ছেকে দারুণ লাগছে। ইনান একটু হেসে বলে, চিনি না রে ভাই, ওই 2 দিন আগে ধাক্কা লেগেছিল, তখন থেকেই দেখছি মেয়েটা বেশ চমৎকার। ইনানের কথায় পাশে দাঁড়িয়ে থাকা ওদের বন্ধুদের পুরো গ্যাং চিৎকার করে ওঠে। ও, তাহলে বুঝি ইনানের হৃদয় অবশেষে কাঁপলো। রিশাদ কাঁধে চাপড় দিয়ে বলে, বন্ধু, এই প্রথম তোর মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলাম। এবার কি তবে একলা থাকার যুগ শেষ? ইনান কিছু না বলে শুধু মুচকি হাসে, চোখে একরকম রহস্য লুকিয়ে। আর দূরে দাঁড়িয়ে থাকা ইচ্ছে জানতেও পারে না, কোনো এক অজানা খেলায় সে ধীরে ধীরে জড়িয়ে পড়েছে। এমন সময় জয়ের চাচাতো ভাই আরফান এসে ইনানদের আড্ডায় যোগ দেয়। তোরা কি নিয়ে তো কথা বলছিস, আমাকেও জানাতে পারিস? বলে ওঠে আরফান। রিশাদ ইচ্ছের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে রে আরফান? আরফান তাকিয়ে দেখে সামনে ইচ্ছে দাঁড়িয়ে, একটু হাসলো, তারপর বলল, জয়ের ফুফাতো বোন ইচ্ছেময়ী। মেয়েটা বেশ ভালো, ভদ্র। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইল, কিন্তু তোরা ওর খোঁজ নিচ্ছিস কেন? পাশ থেকে তানহা হেসে বলে উঠল, আরে ভাই, ইনান তো ওই মেয়ের পিছনে পাগল হয়ে গেছে। ইনান সঙ্গে সঙ্গে তানহার দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি, বাজে বকিস না। রিশাদ হাসতে হাসতে বলল, সত্যি বলছি ভাই, তোর চোখে মুখে যা দেখছি সেটা তো আর মিথ্যে না। আরফান মজা পেয়ে বলল, তাহলে কি ইনানের মনে ধরেছে মেয়েটা? হ্যাঁ? ইনান বিরক্তি হয়ে বলল, কিছু হয়নি, ধাক্কা লেগেছিল বলেই চিনতাম, ব্যাস। আরফান একটু গম্ভীর হয়, শোন, ইচ্ছেময়ী মেয়েটা সাধারণ হলেও সাধারণ না। ওর সামনে বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো বিপদে পড়বি। হ্যাঁ, ওদের কিন্তু একটা বড় ভাই আছে, ধূসর তালুকদার। বুঝে শুনে চলিস, ঠিক আছে? ইনান কিছুক্ষণ চুপ করে থাকলো। ধূসর তালুকদার নামটা শুনেই একটা অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল কাজ করলো তার মধ্যে। ইচ্ছেময়ী চমৎকার মেয়ে, কিন্তু ধূসর তালুকদার নামটা শুনে মনে হলো বিষয়টা এত সহজ না, কিছু একটা রহস্য আছেই। হলুদের আয়োজন পুরোপুরি জমে উঠেছে। ছাদে ঝুলানো রঙিন বাতির আলোয় চারপাশ যেন সোনালি আভায় ছেয়ে গেছে। হাসি ঠাট্টায় মুখরিত মির্জা বাড়ির ছাদ, চারিদিকে উৎসবের আমেজ। রুস্তম মির্জা ও তার সহধর্মিণী জাকিয়া বেগম ছেলের গায়ে হলুদ ছোঁয়ালেন।
ভালোবাসার পরশ দিয়ে। আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে একে এসে জয়কে হলুদ মাখিয়ে দিচ্ছে। বড়রা রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালন শেষে নিজেদের কাজে মনোযোগ দিলেও তরুণ তরুণীরা পুরোটা ছাদ দখল করে নিয়েছে। একে একে সবাই জয়ের গায়ে হলুদ দিচ্ছে। হাসি ঠাট্টায় আনন্দ উল্লাসে চারপাশ মুখর হয়ে উঠেছে। কিন্তু এই পুরো হইচইয়ের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে ইচ্ছে। চোখে কিছুটা অন্যমনস্ক, হাতের আঙ্গুলগুলো শাড়ির আঁচল মুঠো করে ধরে আছে, যেন কিছু ভাবছে বা হয়তো কিছু অনুভব করার চেষ্টা করছে। এই সময় হঠাৎ ঈশিতা ওর পাশে এসে দাঁড়ায়। কে রে, হলুদ দিবি না? সবাই কত মজা করছে আর তুই এখানে ধ্যান ধরে দাঁড়িয়ে আছিস। ঈশিতা ইচ্ছের হাত ধরে টান দেয়। তাড়াতাড়ি চল প্লিজ। ইচ্ছে ঈশিতার কথায় কিছুটা চমকে ওঠে, চোখ তুলে সামনে তাকায়। জয় হাসি মুখে বন্ধুদের সাথে মজা করছে, হলুদ মাখানো মুখে দুষ্টুমির ছাপ। চারপাশে আনন্দ যেন মুহূর্তের জন্য ইচ্ছেকে স্পর্শ করতে ব্যর্থ হয়। একটু হাসার চেষ্টা করে, কিন্তু কেন যেন তার ঠোঁটের কোণে সেই হাসিটা জমে ওঠে না। রিশাদ এক ধাক্কায় ইনানের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাহলে এটাই সত্যি, ইনান অবশেষে হৃদয়ের পরাজয় মেনে নিয়েছে? তানহা পাশ থেকে ভ্রু উঁচিয়ে যোগ করল, তাহলে আর দেরি কেন? যা করার ওই বিয়ের মাঝেই করতে হবে, নাইলে বেচারা ইনান তো অভিমানে গলে যাবে। রিশাদের কথায় হাসির রোল পড়ে যায় বন্ধু মহলে। সবাই মেতে ওঠে মশকরায়, কিন্তু ইনান নিশ্চুপ। গভীর কালো চোখ যেন চিন্তায় ভারী, ঠোঁটের কোণে রহস্যময় চাপা হাসি। তার মনে সিদ্ধান্ত গেঁথে গেছে যেন থামলে চলবে না। রাত নিস্তব্ধ, অথচ বাতাস ভারী কোনো অদৃশ্য চাপ নিয়ে। আকাশে বিদ্যুৎ রেখার ক্ষণক্ষীণ উপস্থিতি যেন অন্ধকারে কেউ আরও গাঢ় করে তুলেছে। দূরে কোথাও একাকী নিশাচর পাখির ডাক, সুরে অজানা শূন্যতার গুঞ্জন। ছাদের হলুদ আলো নিভে আসছে, ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন অন্ধকারের অদৃশ্য হাত ধীরে ধীরে সব গ্রাস করছে। বাতাসে ভাসমান এক অপার্থিব সজীবতা, অথচ গভীরে চাপা এক অস্থিরতা, এক রহস্যময় প্রতীক্ষা। কিসের তা জানা নেই। আকাশের গুমোট ভাবের দিকে কারো খেয়ালই নেই। সকলে ব্যস্ত আনন্দ উৎসবে। উৎসবে মাতোয়ারা মানুষেরা তখনও অচেতন ছিল প্রকৃতির রুদ্র রূপ সম্পর্কে। হাসি গান আড্ডায় ছাদ ভরে উঠেছে। কেউ মজে আছে গানে, কেউ আবার ব্যস্ত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে মুহূর্ত বন্দি করতে। কিন্তু প্রথম দমকা বাতাসেই উৎসবের মঞ্চ যেন কেঁপে ওঠে। স্টেজের কাপড় উঠতে লাগলো এলোমেলোভাবে প্রবল বাতাসে, কিন্তু প্রকৃতি যেন ঠিক করে রেখেছিল আজ তার উন্মোদনার পালা। এক ঝটকায় বিদ্যুৎ চমকালো, মুহূর্তের মধ্যে আকাশ ফেটে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ভারী ফোঁটাগুলো ছাদের মেঝেতে আঘাত করতে থাকে, যেন বাদ্যর তালে প্রকৃতিরই কোনো গোপন আয়োজন। প্রথমে দু একজন ছাদ থেকে নেমে আসে, তারপর হুড়োহুড়ি লেগে যায়। মেয়েরা শাড়ির আঁচল ধরে ছুটেছে, ছেলেরা চেঁচিয়ে হাসাহাসি করতে করতে নামছে নিচে। চারপাশে ছুটোছুটি হই হুল্লোড়, কিন্তু এরই মাঝে কেউ একজন ঠিক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। জয়ের হলুদ সন্ধ্যার আলো ম্লান করে দিয়ে আকাশে যেন কোনো এক মহাশক্তির প্রলয় শুরু করে। চারদিকে বিদ্যুতের ঝলকানি, আকাশের গর্জন, তারপর নেমে আসা ধরণী কাঁপিয়ে দেওয়া ঝুম বৃষ্টি। তবে এই কোলাহলের মধ্যেও একজন সম্পূর্ণ অন্যরকম। কেউ একজন ছাদের এক কোণে স্থির দাঁড়িয়ে, সমস্ত কোলাহল পাশ কাটিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো উত্তেজনা, শুধু গভীর কঠিন এক দৃষ্টি। বৃষ্টির গন্ধ, জলভেজা বাতাস আর প্রকৃতির এই বনরূপে মিশে যেতে চায় যেন। এমন সময় ব্ল্যাকআউট, সারা বাড়ি মুহূর্তের মধ্যে অন্ধকারে ডেকে যায়। উজ্জ্বল আলোয় ঝলমল করতে থাকা ছাদ হঠাৎই নিঃশেষ হয়ে যায় গভীর অন্ধকারে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে স্তব্ধতা নেমে আসে চারপাশে। বৃষ্টি তখনও অঝোর ধারায় পড়ছে। আকাশ বিদ্যুতের আলোয় একবার জ্বলে ওঠে, তারপর আবার সবকিছু অন্ধকার হয়ে যায়।
চারিদিকে শুধু মানুষের চিৎকার, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে, কেউ বা আতঙ্কিত কণ্ঠে নাম ধরে ডাকে, কেউ আবার হাসতে হাসতে বলে আহা। ঠিক সিনেমার মতো দৃশ্য। এমন সময় বৃষ্টি চিরে বজ্রের মতো এক প্রচণ্ড গর্জন শোনা যায়। গুম গুম শব্দে যেন পুরো পরিবেশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়, ভালো করে শুনতে চায়। যান্ত্রিক কোনো শব্দ না, প্রকৃতির তাণ্ডব। তবে কেবল বৃষ্টির অনবরত ঝরতে থাকা শব্দটাই শোনা যায়। ঘন অন্ধকার চিরে হঠাৎ দুইটা তীব্র হেডলাইটের আলো ছাদমুখী পথটাকে আলোকিত করে তোলে। সাদা হলুদ আলোর ছটা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যেন অন্ধকারকে ঠেলে সরিয়ে দিচ্ছে কোনো এক অজানা আগন্তুক। কেউ একজন নিঃশ্বাস চেপে রাখে। আলো যতই সামনে এগোয়, ততই একটা অস্পষ্ট অবয়ব ধীরে স্পষ্ট হতে থাকে। বৃষ্টি ধীরে ধীরে আরও ঘন হয়ে নেমে আসছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটানা। ইচ্ছে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁট দুটো অনড়, চোখের পাতাগুলো কাঁপছে, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্যটা ধরা দিতে চাইছে না পুরোপুরি। নিচে কাদামাখা পথের উপর ধীর গতিতে এগিয়ে আসছে কালো মার্সিডিজ। এর হেডলাইটের আলো কুয়াশাচ্ছন্ন বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে রহস্যময় এক আবহ তৈরি করেছে। গেটের সামনে এসে থামে গাড়িটি। এক মুহূর্তের নৈশব্দ, তারপর দরজা খুলে গুম গুম আওয়াজ বন্ধ করে ধূসর বেরিয়ে আসে। ধূসরের গা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়েছে। কপালের চুল এলোমেলো হয়ে ভিজে গেছে, তবুও চোখ দুটো স্থির, তীক্ষ্ণ। ছাদের উপর দাঁড়িয়ে থাকা ইচ্ছে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। বুকের ভেতর ধুক বুকানি বাড়তে থাকে। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের হলুদ শাড়ি যেন তার ত্বকেই অংশ হয়ে গেছে। ভেজা কাপড় শরীরে লেপটে গিয়ে প্রতিটি ভাঁজ স্পষ্ট করে তুলেছে। ভেজা চুল এলোমেলো হয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে, কোমর ছাড়িয়ে নিচে। জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়েছে। শীতল বাতাস ইচ্ছের সারা শরীর বেয়ে কাঁপন ধরাচ্ছে, অথচ ইচ্ছে স্থির দাঁড়িয়ে আছে অজানা এক অনুভূতির ঘোরে আচ্ছন্ন হয়ে। অন্যদিকে ধূসরও থেমে যায় ছাদের দিকে তাকিয়ে, এক স্থির দৃশ্যের মতো। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের দিকে তাকিয়ে থাকে একটানা, গভীর। বুঝবার চেষ্টা করে ইচ্ছেকে, নাকি অনেক কিছু বুঝেও ফেলে। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে আসে। কেবল বৃষ্টির শব্দ, ভিজে কাদার গন্ধ আর দুজোড়া চোখের ভাষাহীন কথোপকথন। ধূসর আজও সেই চিরচেনা অভিজাত রূপে, তবে বৃষ্টির ছোঁয়ায় তার উপস্থিতি যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। কালো ফর্মাল প্যান্টের সঙ্গে গাঢ় নেভি ব্লু শার্ট, উপরে কালো ব্লেজার, যা বৃষ্টির ফোঁটায় ভিজে আরও গাঢ় দেখাচ্ছে। উন্মুক্ত গলায় টান টান শার্টের কলার, আরও স্লিম ফিটেড পোশাক তার সুঠাম গড়নকে আরও শার্প করে তুলেছে। মাথার ভেজা চুল এলোমেলো হয়ে পড়েছে, কিছুটা কপালে লেগে আছে। জলের কণা গড়িয়ে পড়েছে তীক্ষ্ণ চোয়ালের কিনার বেয়ে। নাকের ধারে আটকে থাকা এক ফোঁটা পানি আলতো ক্ষণিকের জন্য চিকচিক করে ওঠে, তারপর ধীর গতিতে নেমে আসে থুতনির কিনার ঘেঁষে। ধূসরে চোখজোড়া অদ্ভুত এক গভীরতা বহন করে, যেন এক ঝলকি দেখলে সেই গভীরতায় ডুবে যেতে হয়। গাড়ির হেডলাইটের মিশ্র আলোর নিচে ধূসরের তীক্ষ্ণ মুখাবয়ব আরও বেশি মূর্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ভিজে ধূসরের পোশাকের কাপড় কিছুটা সেধিয়ে গেছে গায়ে। পানি আর অন্ধকার মিলিয়ে ধূসরকে এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে। ধূসর নীরবে দাঁড়িয়ে আছে, অথচ তার উপস্থিতি ঘিরে রেখেছে চারপাশের পরিবেশ। চারিদিকে ঝমঝম শব্দে বৃষ্টি ঝরছে, যেন পুরো পৃথিবী জুড়ে জলধারা নেমেছে। একের পর এক বজ্রপাত আকাশ চিরে যাচ্ছে, আর বাতাসের শো শো শব্দে পুরো মির্জা বাড়ি যেন কাঁপছে। বৃষ্টির ভেজা শাড়ির আঁচল হাতে মুঠো করে ধরে ইচ্ছে পাগলের মতো ছুটতে থাকে নিচে। ধূসরকে দেখেই যেন তার ভিতরটা আরো এলোমেলো হয়ে গেছে। পায়ের নিচে ভেজা মেঝে, শাড়ির নিচের অংশ কাদায় মাখামাখি, কিন্তু কিছুতেই থামতে চায় না ইচ্ছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই হঠাৎই কারো শক্ত হাত ইচ্ছের কবজি আঁকড়ে ধরে। ইচ্ছে কিছু বুঝে
ওঠার আগেই শক্ত পৃষ্ঠে ধাক্কা খেয়ে শরীরটা সামনে ঝুঁকে যায়। তারপর মুহূর্তের মধ্যে তাকে কেউ একটা ফাঁকা ঘরের দিকে টেনে নিয়ে যায়। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে বিদ্যুতের ঝলকানির মতো মাঝে মাঝে ভিতরটা আলোকিত করে তুলেছে। শ্বাস কাঁপতে থাকে ইচ্ছের, বুক ধকধক শব্দ ধুলছে। চোখ বড় বড় করে সামনের অবয়বটা বোঝার চেষ্টা করে সে। আপনি? ইচ্ছে ফিসফিস করে ওঠে। ইচ্ছেকে ঠান্ডা শক্ত এক পুরুষালী হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে। শাড়ির ভেজা আঁচল একপাশে সরিয়ে উন্মুক্ত কোমরে ধূসর আঙ্গুল চালিয়ে দেয়। ঠান্ডা স্পর্শে ইচ্ছের গা শিউরে ওঠে। এক টানে বলিষ্ঠ বাহুতে মিশিয়ে নেয় ইচ্ছেকে, যেন শত ঝড় বৃষ্টি এলেও এই বাঁধন ছিন্ন হবে না। ধূসর মুখ নামিয়ে আনি ইচ্ছের কানের কাছে, গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলে, এতটা বেপরোয়া হতে শিখলি কবে ইচ্ছেময়ী? 17তেই আমাকে এভাবে উন্মাদ করে তুলছিস, 18তে পৌঁছানোর আগেই কি পুরো পাগল বানানোর ইচ্ছে? ইচ্ছে ধূসরকে ঠেলে সরাতে চায়, কিন্তু হাত পা অবশ হয়ে আসে। শাড়ির ভেজা ভাঁজ শক্ত করে খামচে ধরে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ধূসরের চোখের গভীরে ঝড়ের মতো কিছু একটা তাণ্ডব, যেটার থেকে নিজেকে বাঁচানোর উপায় ইচ্ছের জানা নেই। ধূসর ইচ্ছেকে আরো শক্ত করে নিচের দিকে টেনে নেয়, যেন এই মুহূর্তে ইচ্ছে এক চুলও সরতে না পারে। ইচ্ছে ছটফট করে, হাতের মুঠোয় শাড়ির আঁচল চেপে ধরে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে, কিন্তু ধূসরের দৃঢ় বাহুতে সে যেন আরও বেশি বন্দী হয়ে পড়ে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে অবিরাম, যেন প্রকৃতিও থমকে গেছে এই এক মুহূর্তে। বিদ্যুতের আলোয় ধূসরের মুখে এক ধরনের তীব্রতা খেলে যায়। ধূসরের ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে, আর সেই গভীর চোখে একরাশ দহন। হঠাৎই ধূসর মুখ নামিয়ে আনি ইচ্ছের উন্মুক্ত ভেজা গলায়। ঠোঁট ছুঁয়ে দিতেই ইচ্ছে দম আটকে যায়, শরীর কেঁপে ওঠে। চোখ বড় বড় হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ধূসর যেন এখন অন্য জগতে। সময় নিয়ে গভীরভাবে ইচ্ছের গলায় এক অমোঘ চিহ্ন এঁকে দেয়, যেন জানিয়ে দিতে চাচ্ছে এই অধিকার তার, শুধু তার। ইচ্ছে চমকে ওঠে, নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক ধকধক শব্দে কাঁপতে থাকে। হাত দুটো ধূসরের শার্টের কলারে উঠে আসে থামানোর জন্য, কিন্তু ইচ্ছের শক্তি যেন ব্যর্থ হয়ে যায় ধূসরের দৃঢ়তার সামনে। ধূসর ধীরে ধীরে মুখ তুলে আনে, ইচ্ছের বড় বড় চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিদ্যুতের আলো এক মুহূর্তের জন্য দুজনের মুখ আলোকিত করে তোলে। একটা মায়াবী বিভ্রম তৈরি হয় চারপাশে। তারপর ধূসর মুখ নামিয়ে নিয়ে খুব ধীরে তীব্র কণ্ঠে ফিসফিস করে ওঠে, বৃষ্টি থামলেই কি ভাবছো আমি থেমে যাব? তুই যে ঝড় তুলে দিয়েছিস ইচ্ছেময়ী, সেটা সহজে থামার নয়। ধূসর ইচ্ছের হাতটা আরো শক্ত করে ধরে রাখে, গভীর চোখে তাকিয়ে থাকে, কণ্ঠস্বরে এক ধরনের দাবির আভাস। কি বলেছিলাম মনে আছে? আমাকে রেখে আসার শাস্তি সুদে আসলে শোধ করব। আমার থেকে নিজেকে কিভাবে ছাড়িয়ে নেবে ইচ্ছেময়ী? ইচ্ছে আতঙ্কে ধূসরের চোখে চোখ রাখতে পারে না, নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাত পা কাঁপতে থাকে। ধূসর স্পর্শের উষ্ণতা ইচ্ছের শরীর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ইচ্ছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই প্রকৃতিও যেন এক লহমার জন্য জমে ওঠে। বাইরে প্রচণ্ড গর্জনে বিদ্যুৎ চমকে ওঠে, ঘর জুড়ে সাদা আলো ছড়িয়ে যায় এক মুহূর্তের জন্য। সেই আলোতে ধূসর চোখ বন্ধ করে একরকম গভীর নিঃশ্বাস নেয়, আর সেই ফাঁকেই ইচ্ছের সুযোগ বুঝে বাঁধন থেকে ছিটকে বেরিয়ে যায়। পেছনে ধূসর একটু অবাক হয়, কিন্তু বাধা দেয় না, শুধু দরজার দিকে তাকিয়ে একপাশে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। চোখে একরকম দৃষ্টি খেলে যায়। শিকার যদি ভাবে পালিয়ে গেছে, তবে সে বোকার স্বর্গে বাস করছে। বাইরে প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠেছে। জলধারা প্রতিটি বিন্দু যেন এক একটি ধারালো অস্ত্র, আঘাত হানছে ধরণীর বুকে। মাঝে মধ্যে বজ্রকণ্ঠে চিৎকার করে ওঠে আকাশ, প্রচণ্ড গর্জনে কেঁপে ওঠে চারিদিক। বিদ্যুতের হিংস্র শিখা অন্ধকার চিরে দিগন্ত জুড়ে বিচ্ছুরিত হয়, মুহূর্তের জন্য আলোকিত করে তোলে থমথমে রাত। গভীর আধারে ঢাকা এই রাত যেন ভয়াল রুদ্ধশ্বাস এক প্রতীক্ষা।
প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মাঝে লুকিয়ে আছে এক রহস্য, এক দুর্বার আকর্ষণ যা হৃদয়কে শিহরিত করে, আবার গভীর অজানার দিকে ঠেলে দেয়। মোমবাতির নিভু নিভু আলোয় ইচ্ছের মুখে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যেন কোনো গোপন আগুন দিকে দিকে জ্বলছে তার ত্বকের উপর। গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছে, নিঃশ্বাসের ওঠা নামায় তার বুকে ধীরে ধীরে উঠছে নামছে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, যেন সময় থমকে গেছে। ইচ্ছের নরম হাত ধূসরের উরুর উপর রাখা, ঠান্ডা আঙুলের সংস্পর্শে ধূসরের মুষ্টি ধীরে ধীরে কষে আসছে। চোখে মুখে স্থিরতা, কিন্তু ভিতরে যেন কোনো দুর্বার ঝড় বয়ে যাচ্ছে। পাশেই মেহেদি আর্টিস্ট ইচ্ছের হাত ধরে নিখুঁত নকশা এঁকে যাচ্ছে, কিন্তু ধূসরের চোখ আটকে আছে অন্যখানে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 2টো ছুঁয়ে গেছে। নিস্তব্ধতার মধ্যে শুধু বৃষ্টির একটানা শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন, যেন পুরো প্রকৃতি আজ কোনো অদৃশ্য রহস্যের সাক্ষী হয়ে আছে। ইচ্ছে তখন থেকেই লুকিয়ে বেড়াচ্ছে। ধূসরের সামনে আর একবারও পড়েনি। লজ্জা, শিহরণ আর একরাশ দুর্বোধ্য অনুভূতি যেন ঘিরে ধরেছে। রাতের সেই ধূসরের স্পর্শ, কানে বাজতে থাকা ফিসফিস করা শব্দ, সবকিছু মিলে ইচ্ছে যেন নিজের ভেতরেই গুটিয়ে গেছে। কিন্তু ধূসর এত সহজে ছাড়ার পাত্র নয়। যেমন করে প্রতিবার ঘুড়ির সুতোয় মাঞ্জা লাগাতে আসে, ঠিক তেমনভাবেই এবারও সময় মতো চলে এসেছে ইচ্ছের হাত রাঙাতে। যেন কিছুই হয়নি, যেন রাতের সেই তীব্র মুহূর্তগুলো একান্তই ইচ্ছের কল্পনা ছিল। ঘরের দরজায় আলগা শব্দ। ইচ্ছে জানতেও পারেনি কখন ধূসর এসে দাঁড়িয়েছে। ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের ঠিক সামনে বসে পড়ে ধূসর। একবারও কিছু না বলে ধীরে লয়ে ইচ্ছের কাঁপতে থাকা হাত নিজের শক্ত হাতে তুলে নেয়। তারপর মেহেদিতে ভেজা ইচ্ছে নরম আঙ্গুলের ডগা ছুঁয়ে দেয় নিজের শক্ত পৃষ্ঠে। ধূসর শ্বাস আটকে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। তৎক্ষণাৎ ধূসর মুচকি হেসে বলে ওঠে, তুই লুকোতে পারিস, আমি খুঁজে নিতে জানি ইচ্ছেময়ী। এবার আমার ঘড়ির সুতোটা ঠিকভাবে রাঙিয়ে দেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। রাজশাহীর অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রকৃতি যেন আজ বিরূপ কালো। রাতের দুর্যোগের পরও আকাশে গায়ে মেঘের ছায়া, কিন্তু রোদের তীব্রতা এতটুকু কমেনি। গোমট বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা অশান্তির সংকেত দিচ্ছে। কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে রাজকীয় সাজসজ্জার ছটা। ঝাড়বাতির সোনালি আলোয় চারপাশ জ্বলজ্বল করছে। সুসজ্জিত ফুলের তোড়া আর মখমলের পর্দা মিলিয়ে এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়েছে। ব্যস্ততা চারিদিকে। বরযাত্রীদের আগমনের প্রস্তুতি চলছে। অতিথিদের আসন নির্ধারণ থেকে শুরু করে শেষ মুহূর্তের পারফেকশন নিশ্চিত করতে কর্মচারীরা ছুটোছুটি করছে। জয় মির্জা কক্ষের আয়নার সামনে দাঁড়িয়ে কালো সোনালি জরির শেরওয়ানির সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে পরানো হয়েছে পাগড়ি। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে হাসি। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে একটু থমকে যায়। আজ তার বিয়ে, অথচ তার মনে যেন কোনো বিশেষ অনুভূতি নেই। পাশে জাকিয়া বেগম ছেলের দিকে অপলক তাকিয়ে আছেন। চোখ ভরে উঠেছে আনন্দের অশ্রুতে। আবার কোথাও যেন এক মায়ের স্নেহমাখা দুশ্চিন্তাও লুকিয়ে আছে। ঠিক তখনই সিঁড়ির নিচ থেকে ছুটে আসে রুহি। ভাইয়া, গাড়ি সব এসে গেছে, সবাই রেডি, চলো, এক্ষুনি বের হতে হবে। তার উত্তেজিত কণ্ঠে চারপাশের সবার মনোযোগ সেদিকে চলে যায়। জয় শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করে নেয়। তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। একটা নতুন জীবনের পথে, এক নতুন গল্পের শুরুতে। রাতের আবছা আলোয় বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টার জুড়ে ব্যস্ততার তুঙ্গে। বর আর বউকে স্টেজে বসানো হয়েছে। চারপাশে আতশবাজির আলোকছটা, অতিথিদের কোলাহল আর বিয়ের সুর উচ্চারণের মৃদু ধ্বনি মিলেমিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক এমন সময় সেন্টারের দোতলার সিঁড়ি বেয়ে দ্রুত নামতে দেখা গেল ইচ্ছেকে। দু হাতে লেহেঙ্গার নিচের অংশ সামলে রেখেছে, যেন তাড়াহুড়োয় কোথাও না পড়ে যায়। লেহেঙ্গার ভারী কাজের ওড়না কোমরে গুজে নিয়েছে, যাতে চলাফেরায় সমস্যা না হয়।
এক এক ধাপ নামার সঙ্গে সঙ্গে তার গলার ঝুলন্ত ছোট্ট পেন্ডেন্ট আলোয় ঝলমল করে উঠেছে। চেহারায় এক অদ্ভুত রকমের উত্তেজনা আর উদ্বেগের ছাপ। মনে হচ্ছে কোথাও যাওয়ার তাড়া আছে কিংবা কিছু একটা জানার জন্য মন অস্থির হয়ে আছে। সিঁড়ির প্রতিটি ধাপে তার পদক্ষেপ দৃঢ়, কিন্তু কোথাও একটা দ্বিধা লুকিয়ে আছে। নিচে নামতেই হলের আলোয় ঝলকানির ইচ্ছের চোখে পড়ে। তখনই দৃষ্টি পড়ে স্টেজের দিকে। স্টেজে বসে থাকা নবদম্পতিকে ঘিরে উৎসবের আনন্দ চলছে, আর পুরো পরিবেশটায় এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে। কিন্তু ইচ্ছের ভেতর এক অজানা অস্বস্তি, একটা চাপা উত্তেজনা। ইচ্ছে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে এক নিঃশ্বাসে গিয়ে বসে ঈশিতার পাশে। বিয়ের আসর চলছে। মৌলভী সাহেব শান্ত কণ্ঠে কাবিননামা পড়ছেন। চারপাশে সবাই উৎসুক দৃষ্টিতে বরকনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে চুপচাপ বসে সব দেখছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। আপনার মনে হয় না বাংলাদেশে এসে আপনি বড় ভুল করে ফেলেছেন? গভীর চাপা স্বরে উচ্চারিত এই কথাগুলো যেন কেঁপে উঠল পুরো ফাঁকা রাস্তা। সামনের গাড়িতে বসা জ্যাকসন কোল এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায় যেন। ঘাম জমতে শুরু করে কপালে। সে যতই অভিজ্ঞ হোক না কেন, সামনের ব্যক্তির সামনে যেন নিজের অস্তিত্বটাই ম্রিয়মাণ লাগছে। বয়সের তরুণ হলেও এই ব্যক্তির ক্ষমতা আছে, বুদ্ধিমত্তা দুটোই তাকে ছাড়িয়ে গেছে বহুদূর। জ্যাকসন ধীরে ধীরে পাশে এলিসন ক্যাম্পবেলের দিকে তাকালো, যেন নীরবে সমর্থন চাইছে। তারপর কাপা হাতে সামনে রাখা ফাইলটি তুলে ধূসরের দিকে এগিয়ে দিল। গলা শুকিয়ে আসছিল, তবু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, মিস্টার ধূসর, আমি স্বীকার করছি আমরা ভুল করেছি, এজন্য দুঃখিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা দেশ ছাড়ছি। ধূসর কোনো উত্তর দেয় না, শুধু তীক্ষ্ণ নির্লিপ্ত চোখ দুটো কোলের দিকে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো করুণা ছিল না, ছিল শুধু ভয়ঙ্কর এক সাবধানী বাণী। এই ফাঁকা জায়গা, চারপাশের নিস্তব্ধতা, কেবল দূরে একটা ল্যাম্পপোস্টের মলিন আলো পড়ে আছে ধুলো ভরা মাটিতে। পাশেই একটা কালো গাড়ি দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কিন্তু উপস্থিতিটা ভারী। ধূসর কথা শেষ করি, সামনে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ ব্ল্যাক মাম্বা গাড়িটির দরজা খুলে ভেতরে বসে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জে ওঠে, আর পরের সেকেন্ডেই ফুল স্পিডে ছুটে যায় গাড়িটি কালো অন্ধকার চিরে মেইন রোডের দিকে। পেছনে পড়ে থাকে জ্যাকসন কোল, যার চোখ এখনো বিষময় স্থির। পাশে দাঁড়িয়ে থাকা এলিসন ক্যাম্পবেল হতভম্ব, মুখে কোনো কথা নেই, কিন্তু আতঙ্কটা স্পষ্ট, যেন ধূসরের উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে দিয়ে গেছে। হাওয়ার ধুলো উড়ে যায়, রাস্তার ল্যাম্পপোস্টের আলো ক্রমশ ম্লান হতে থাকে। আলো ধূসর মিলিয়ে যায় রাতের অন্ধকারে। অন্যদিকে রাতের আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। কমিউনিটি সেন্টারের বাইরে কালো রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তার চোখে এক শীতল অথচ প্রবল তীক্ষ্ণতা। আশেপাশের কেউ বুঝতেই পারছে না, কিন্তু প্রতিটি দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চারপাশের পরিবেশ। ধূসর ফর্মাল ড্রেস আপে সোজা বর কনের কাছে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে। বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন শুধুই সৌজন্য সাক্ষাৎ করছে, কিন্তু বাস্তবে তার চোখে দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছে না। শার্প দৃষ্টিতে পুরো অন্দর সেন্টার পর্যবেক্ষণ করছে। কাউকে খুঁজছে সে, ইচ্ছে কোথাও নেই। চোখে এক ঝলক অস্বস্তি ফুটে ওঠে ধূসরের, কিন্তু মুখে তার ছিটে ফোটাও প্রকাশ পায় না। পাশেই রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ইচ্ছে কোথায়? রুহি একটু চমকে ওঠে, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু কণ্ঠে হালকা কম্পন ধরা পড়ে। ও সাদে গেছে। ধূসর এক মুহূর্ত স্থির থেকে রুহির দিকে গভীর দৃষ্টিতে তাকায়, যেন মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। এরপর কোনো কথা না বলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়।
প্রতিটি পদক্ষেপে যেন প্রচণ্ড দৃঢ়তা আর অদৃশ্য এক ঝড়ের পূর্বাভাস। চোখে এক ধরনের ধৈর্যহীন প্রতীক্ষা, যেন এই মুহূর্তে তাকে ইচ্ছেকে দেখতেই হবে, সামনে দাঁড় করাতেই হবে। ধূসরের ব্যক্তিত্ব এমন যার সামনে মিথ্যা বলা সহজ নয়। গভীর দৃষ্টির নিচে যেই আসুক না কেন, সত্য ঠিকই ধরা পড়ে যায়। মানুষ তার সামনে এসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ঠোঁট কাঁপতে শুরু করে, কথার মধ্যে অস্পষ্টতা ফুটে ওঠে। রুহিও সেই একই পরিস্থিতির মুখোমুখি হলো আজ। দেখলেই কেমন একটা ভয় কাজ করে ভিতরে। ধূসর একবার তাকিয়ে বুঝে ফেলেছে কিছু একটা লুকানো হচ্ছে, আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ায় ধূসর। গতি ছিল স্বাভাবিক, কিন্তু ভারী। প্রতিটি ধাপে ধাপে যেন একটা অদৃশ্য চাপা তৈরি হচ্ছিল, যা রুহির শ্বাস রুদ্ধ করে। রুহি ঠোঁট চেপে ধরল, হাতের তালু ঘামছে। দ্রুত ফোন বের করে কাউকে একটা SMS পাঠিয়ে দিল। আঙ্গুলের ডগা থরথর করে কাঁপছিল, তবে কোনোভাবে বার্তাটি পাঠিয়ে দিল সে। তবুও দুশ্চিন্তা কাটল না। বুকের মধ্যে দুকবুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। কপালের পাশে ছোট্ট ছোট গামের বিন্দু জমে উঠেছে, হাত পা অবশ হয়ে আসছে ভয় আর অস্থিরতায়। ধূসর ভাই কি বুঝে ফেলেছে? তার তীক্ষ্ণ চোখ কি সবকিছু ধরে ফেলেছে? এই মুহূর্তে রুহির মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তার হাতে নেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, ধূসর ভাই যদি কিছু জানে, আর সেটাই সবচেয়ে বড় ভয়। ছাদের ওপরে ছোটোখাটো একটা জটলা জমে উঠেছে। ইয়াং বয়সের ছেলেমেয়েরা উচ্ছ্বাসে চিৎকার করছে, করতালি দিচ্ছে কারো জন্য। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, চোখের সামনে দৃশ্য এক নজরে পর্যবেক্ষণ করে। তার ঠান্ডা স্থির দৃষ্টির নিচে সবকিছু যেন ধীর হয়ে আসে। ঈশিতা একপাশে দাঁড়িয়ে, মুখটা ফ্যাকাশে, চোখের তারা স্পষ্ট উদ্বেগের ছাপ। ধূসর এক ঝলক ঈশিতার দিকে তাকিয়ে বুঝে নেয় কিছু একটা ঘটেছে। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগোয়, গভীর দৃষ্টি ছুড়ে দেয় কেন্দ্রবিন্দুর দিকে। ইচ্ছের হাতে লাল গোলাপের তোড়া, আর তার সামনে হাঁটু মুড়ে বসে আছে ইনান, চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে আত্মবিশ্বাসী হাসি। চারপাশের উল্লাস যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে আসে ধূসরের উপস্থিতিতে। বাতাসটা ভারী হয়ে ওঠে, চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। এমন সময় ঈশিতার পাশ থেকে আরফান এক পা পিছিয়ে আসে, শ্বাস আটকে আসে যেন। ধূসর কিছু বলে না, কিন্তু চোখের গভীরতা শীতল হয়ে ওঠে। শুধু একবার ইচ্ছের দিকে তাকায়, তারপর ইনানের চোখে চোখ রাখে গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে। একাই ধরে রেখেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। ধূসরের উপস্থিতি যে একটা ঝড় নিয়ে এসেছে, সেটা সবার মনে ধীরে ধীরে গেঁথে যেতে থাকে। ইচ্ছে অস্বস্তি বোধ করছিল। চারপাশে চিৎকার উল্লাসের মাঝেও যেন একটা অদৃশ্য শীতলতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। বুকের ভেতর অজানা আশঙ্কা দপদপ করছিল, কিন্তু কেন তা বুঝতে পারছিল না। অবচেতন ভাবে সামনে তাকায় ইচ্ছে, আর ঠিক তখনই সেই দৃষ্টি তার দিকে পড়ল, ধূসরের দৃষ্টি। সেই চোখে যেন কোনো শব্দহীন ঝড় বইছে, গভীর, শীতল আর তীক্ষ্ণ। ইচ্ছে অনুভব করলো শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। ভয় নাকি অপরাধবোধ? ধূসর ভাই তাকে ভুল বুঝছে, এমনটাই মনে হলো ইচ্ছের। ইচ্ছে কিছু বলতে চাইলো, ব্যাখ্যা দিতে চাইলো, কিন্তু গলায় যেন শব্দ আটকে আছে। ধূসর মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রয়, তারপর ঠান্ডা চোখে একবার ইনানের দিকে তাকায়। চোখে সেই ভাষা বোঝা কঠিন, কিন্তু আশেপাশে বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। এরপর কোনো কথা না বলে ধূসর সোজা ঘুরে দাঁড়ায়। পায়ের চলার ভঙ্গিতেই যেন একটা ভয়াবহ শূন্যতা লুকিয়ে। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের চলে যাওয়ার দিকে। বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা দলা পাকিয়ে উঠল। সে কি সত্যি কিছু ভুল করলো, নাকি ধূসর ভাই তাকে বোঝার আগেই বিচার করে ফেলেছে? চারপাশে আনন্দ উচ্ছ্বাসের মাঝে ইচ্ছের চারপাশটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে আসে যেন। ধূসরে সেই ক্ষুদ্র চোখ জোড়া ভয়াবহ, শীতল, অথচ ভেতরের ধিকি ধিকি জ্বলছে দাহ, যেন একটা ঝড়ের পূর্বাভাস যেটা সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। ইচ্ছের শ্বাস আটকে তাকিয়ে আছে ধূসরের দিকে, গলা শুকিয়ে কাট।
ধূসর কিছু বলবে কি না, নাকি নিঃশব্দে চলে যাবে তা বোঝা কঠিন। কিন্তু না, ধূসর থামল। চোখে দৃষ্টিতে নিঃসংশয় হুমকি, প্রতিটি ভাবভঙ্গি যেন বলে দিচ্ছে এখন নয়, কিন্তু খুব শীঘ্রই এই মুখোমুখি হওয়ার ভয়াবহ কিছু ডেকে আনবে। ধীর লয়ে শান্ত অথচ শীতল কণ্ঠে ধূসর বলে ওঠে, এই ভুলের মূল্য দিতে হবে। ইচ্ছে সময় যখন আসবে পালানোর পথও খুঁজে পাবি না। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ধূসর চলে যায়। কিন্তু ধূসরের উপস্থিতির শীতলতা ইচ্ছের চারপাশে শিকল বেঁধে রেখে যায়, যেন সে ধূসর না থাকলেও তার দৃষ্টি এখনও ইচ্ছেকে বন্দি করে রেখেছে। রাত 11টার দিকে বরযাত্রী বউ নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। চারপাশে হাসি খুশির আমেজ, আনন্দ কোলাহল, কিন্তু ইচ্ছের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। পুরো বিয়ের সময় সে অস্থির হয়ে ছুটোছুটি করেছে, কিন্তু আসল চিন্তাটা মাথা থেকে সরাতে পারেনি। ধূসর ভাই তাকে ভুল বুঝেছে। কিভাবে এই ভুল ভাঙবে? ধূসরের সেই শীতল ক্ষুদ্র দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না। ভেবে ভেবে মাথাটা যেন যন্ত্রণা করে উঠেছে। গাড়ির সফরটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। ইচ্ছে আর কিছু ভাবতে পারছে না, কেবল ধূসরের সেই শেষ কথাগুলোই কানে বাজছে। অবশেষে ক্লান্ত হয়ে ঈশিতার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাইরের সব কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা। কিন্তু ঘুম কি আসবে, নাকি ধূসর ভাইয়ের চোখের সেই ভয়ঙ্কর চাহনি ঘুমের মাঝেও তাড়া করে বেড়াবে? পাশে সাদা মার্বেল মেঝেতে রক্তের ফোঁটা টুপটুপ করে ঝরছে। প্রতিটি ফোঁটার শব্দ অন্ধকার বারান্দার নীরবতাকে আরও তীক্ষ্ণ করে তুলছে। বাতাস ভারী হয়ে আছে, যেন নিস্তব্ধতার গভীরেও এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে। সময় যেন থমকে গেছে। রাতের শূন্যতা এই বাড়িটিকে আরও নিঃসঙ্গ আর রহস্যময় করে তুলেছে। ধূসর চুপচাপ বসে আছে খোলা বারান্দাময়, পেছনে ফেলে রক্তে ভেজা দৃশ্য। তার দৃষ্টি স্থির, এক অজানা শূন্যতায় হারিয়ে গেছে। চোখের পাতাগুলো একবারও কাঁপছে না, যেন অনুভূতিগুলো কোথাও হারিয়ে গেছে এই নীরব রাত্রির অন্ধকারে। তার বুকে মুখ গুজে অসহায়ের মতো কাঁদছে ইচ্ছে। কাঁপতে থাকা দুহাতে শক্ত করে ধরা ধূসরের শার্ট, যেন এই আঁকড়ে ধরা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই। যেন এই মুহূর্তে বাইরের পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। কান্নায় ভিজে যাচ্ছে ধূসরের শার্টের বুকের অংশ, কিন্তু ধূসর নড়ছে না। প্রতিক্রিয়াহীন সেই শীতল অবেদ্য ব্যক্তিত্বের আড়ালে যেন এক অচেনা মানুষ বসে আছে। অন্যদিকে ধূসরের ডান হাত থেকে ধীরে গতিতে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের ফোঁটা, নিঃশব্দে মিশে যাচ্ছে মেঝের সাদা মার্বেলে তৈরি করেছে এক অনিয়মিত লাল ছোপ। সেই রক্তের রং রাতের অন্ধকারে ভীষণ উজ্জ্বল মনে হচ্ছে, যেন কোনো শোকাবহ সত্যের নীরব সাক্ষী হয়ে আছে। হাতের পাশে এক কোণায় পড়ে থাকা ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে, যেন এক ভয়ানক বাস্তবতার প্রতিচ্ছবি। সেই ভাসের ভাঙা টুকরো উপর রক্তের ফোঁটা লেগে আছে। কাচের টুকরোগুলোতে প্রতিবিম্ব হয়ে হচ্ছে ধূসরের শূন্য দৃষ্টি। রাত প্রায় 3টা। মির্জা বাড়িতে পৌঁছানোর পর কোনো দিকে না তাকিয়ে সোজা ধূসরের ঘরের দিকে ছুটে যায় ইচ্ছে। এতদিন ধরে পালিয়ে বেড়ানো ইচ্ছে মনটা আজ আর সইতে পারছে না। ধূসর ভাইয়ের ভুলটা ভাঙাতেই হবে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শ্বাস আটকে আসে তার। ঘরের ভেতরের পরিবেশ কেমন যেন থমথমে। জানালার পর্দা উঠছে বাতাসে। টেবিলের উপর রাখা গ্লাস ভাঙা পড়ে আছে, আর তার পাশে ফ্লাওয়ার ভাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ধূসর চুপচাপ খোলা বারান্দার দিকে তাকিয়ে বসে আছে। শার্টের হাতায় রক্ত লেগে গেছে, আর হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে মেঝেতে। ইচ্ছে মুহূর্তের জন্য বোবা হয়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে। এরপর যেন কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ধূসরের বুকে মুখ গুজে ফেলে। ধূসর কোনো প্রতিক্রিয়া দেখায় না, হাত দুটো নড়েও না, তাকে ঠেলেও দেয় না, শুধু শূন্য দৃষ্টিতে ইচ্ছের কাঁধের উপর তাকিয়ে থাকে। ইচ্ছে কাঁদছে, বুক দরফর করছে। এতক্ষণ চেপে রাখা অনুভূতির প্লাবন যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। ধূসর এবার ধীরে ধীরে বলল, এখন এসেছো? ইচ্ছে ভিজে গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি কিচ্ছু করিনি ধূসর ভাই। ধূসর গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর শান্ত গলায় বলল, তাহলে আমি যা দেখেছি, যা শুনেছি, সেসব কি মিথ্যা?
ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, সবই ভুল। আমি শপথ করে বলছি, আপনি আমাকে চেনেন না ধূসর ভাই। ধূসর এক মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর মৃদু হেসে বলল, চিনতাম তো, কিন্তু এখন মনে হয় কিছুই জানতাম না। ইচ্ছে শার্টের উপর শক্ত করে মুঠো বাঁধল, চোখে জল নিয়ে কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে কষ্ট দিতে পারি না ধূসর ভাই। ধূসর এবার চোখ তুলে তাকালো, সেই গভীর শীতল দৃষ্টি নিয়ে বলল, তাহলে প্রমাণ করো। গলা স্বর স্থির, কঠোর, যেন কোনো অনুভূতিই নেই, কেবল পরীক্ষার মুখে দাঁড়িয়ে থাকা একটা বাস্তবতা। ইচ্ছে ধূসরের হাত শক্ত করে ধরল, চোখের পানি মুছতে ভুলে গেল। ধূসর কি সত্যি ভুল বুঝে নিয়েছে, নাকি তার চোখের গভীরে লুকানো আছে আরও কিছু? রাতের বাতাস জানালা দিয়ে এসে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরভর্তি বোঝাপড়ার ঝড় থামছেই না। ধূসর ইচ্ছের কান ঘেঁষে মুখ নামিয়ে ফিসফিস করে বলে ওঠে আবার, আমার বুক ছোঁয়ার সাহস দেখিয়েছিস, যদি তার শাস্তি হিসেবে তোর সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত করে দেই। ইচ্ছে ধূসরের বুকে থেকে মাথা একটু তুলে তাকায়, কথার মানে বোঝার চেষ্টা করে, কিন্তু অর্থ উদ্ধার করতে না পেরে নিঃশব্দে চুপচাপ করে থাকে। ইচ্ছে বিসম্মিত চোখ দুটো ধূসরের গভীর দৃষ্টির সঙ্গে আটকে যায়। অন্যদিকে ধূসর ইচ্ছের মুখের প্রতিটি অনুভূতি পর্যবেক্ষণ করছে, ঠান্ডা স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটা গভীর কিছু লুকিয়ে আছে ধূসরের চোখের ভাষায়, যা পড়তে পারছে না ইচ্ছে। গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দ্রুত ছুটে চলছে একটি জার্মান শেফার্ড, জিভ বের করে বাতাসে শুকে নিচ্ছে অজানা কোনো গন্ধ। কুকুরটির দৃষ্টি তীক্ষ্ণ, পেশির টানটান অবস্থান বলে দিচ্ছে কোনো কিছু খুব কাছাকাছি পৌঁছে গেছে। চারপাশে ঘন গাছপালা, বাতাস ভারী হয়ে আছে পচা পাতার গন্ধে, আর কোথাও যেন একটা চাপা উত্তেজনা লুকিয়ে। পিছনে ছায়ার মতো নীরবে এগিয়ে আসছে একদল প্রশিক্ষিত এজেন্ট, প্রত্যেকের পোশাকে নিখুঁত শৃঙ্খলা, মুখে গভীর সতর্কতার ছাপ, হাতে শক্তভাবে ধরে আছে শর্টগান, আঙ্গুল ট্রিগারের কাছেই স্থির। নিস্তব্ধতার মাঝেও পায়ের নিচে ভেঙে পড়া শুকনো পাতার মৃদু শব্দ যেন অনেক বেশি স্পষ্ট শোনাচ্ছে শান্ত জঙ্গলের গহীনে। কুকুরটি হঠাৎ থমকে দাঁড়ায়, কান খাড়া, চোখ স্থির, কিছু একটা পেয়েছে। ঠিক সেই মুহূর্তে বাতাসের ভেতর একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে, অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিত যেন সকলকে শিকারের মতো গ্রাস করতে শুরু করে। জঙ্গলের ছায়া পেরিয়ে বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে অপারেশন টিমটি। বাতাসে লবণের গন্ধ, পানির ঢেউয়ের গর্জন, আর সারি সারি লঞ্চ, জাহাজ, ট্রলার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। কিন্তু এই শান্ত সমুদ্রের বুকে একটা শীতল উত্তেজনা ছড়িয়ে আছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। টাইটান জার্মান শেফার্ড কুকুরটি আচমকা থমকে দাঁড়ায়, স্নায়ু টানটান হয়ে যায়, দৃষ্টি আটকে যায় সামনের নোঙর করা একটি শিপের দিকে। মুহূর্তের মধ্যে সে তীক্ষ্ণ কণ্ঠে ঘেউ ঘেউ করে ওঠে, লেজ নাড়িয়ে ইঙ্গিত দিতে থাকে। ওটার দিকেই ইশারা করেছে। নিচু গলায় বলে ওঠে একজন এজেন্ট, সাউন্ড সাইলেন্ট রাখো, কেউ যেন অযথা শব্দ না করে। নির্দেশ আসে কম্প্যাক্ট ইয়ারপিসের মাধ্যমে। কণ্ঠটা ভারী। এজেন্টদের মধ্যে একজন প্রশ্ন তোলে, স্যার, কনফার্ম টার্গেট। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ইয়ারপিসে ভেসে আসে সেই একই দৃঢ় কণ্ঠ, ওরা এখানে আছে, ওদের বের করে আনো। টাইটান আবারও ঘেউ ঘেউ করে ওঠে, এবার আরো বেশি উত্তেজিত ভাবে। গান রেডি থাক। টিমের এক এজেন্ট ধীর পায়ে শিপের গায়ে হাত রাখে, চোখ ইশারায় সতর্ক সংকেত দেয় বাকিদের। আর ঠিক তখনই কন্টেনারের পেছন থেকে একটা ছায়া মূর্তি দ্রুত সরে যায়। মুভমেন্ট ডিটেক্টেড, সেক্টর 3 স্ট্যান্ড বাই। সেই অদৃশ্য টিম লিডারের কণ্ঠ এবার আরো ঠান্ডা, আরো তীক্ষ্ণ। কিন্তু ঠিক তখনই ইয়ারপিসে ভেসে আসে ঠান্ডা দৃঢ় এক কণ্ঠস্বর, অতি আত্মবিশ্বাসী হয়েও না, তোমাদের পর্যবেক্ষণ এখনো অসম্পূর্ণ। ওরা তোমাদের দেখেছে কিনা সেটাও নিশ্চিত হও। এজেন্টরা চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে দ্রুত নিজেদের অবস্থান রিঅ্যাসেস করে। অপটিক্যাল সার্ভেলেন্স 1। আরেকজন ইনস্ট্রাকশন দেয়। এক এজেন্ট চট করে নাইট ভিশন বাইনোকুলার চোখে তো শিপের ডেকে একটা ছায়া নড়ছে।
উত্তেজিত কণ্ঠে রিপোর্ট আসে। অপেক্ষা করো, ফাঁদেও পড়তে পারো। আবার সেই রহস্যময় কণ্ঠ ভেসে আসে ইয়ারপিসে। কণ্ঠের ভেতর শীতল স্থিরতা, তীক্ষ্ণ বিশ্লেষণ। টিমের সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। তারপরেই সেই কণ্ঠস্বর আবার বলে ওঠে, পশ্চিম দিকের কন্টেনারে একটা ত্রুটিপূর্ণ লক আছে, ওখানে নজর এড়িয়ে সেখান দিয়ে প্রবেশ করো, দ্রুত, শব্দহীনভাবে। টিম লিডারকে কোথায় সে অবস্থান করছে এজেন্টরা কেউ তা জানে না, শুধু জানে তার নির্দেশই তখন একমাত্র পথ নির্দেশক। টাইটান এবার আরও উত্তেজিতভাবে সামনের দিকে দৌড় দেয়। টিম দ্রুত তার পিছন পিছন এগিয়ে যায়, অস্ত্র সজাগ রেখে। শিপের ভেতর কি অপেক্ষা করছে সেটা কেবল তাদের রহস্যময় নির্দেশকের চোখেই যেন আগে ভাগে দেখে ফেলেছে। সমুদ্রের তীরে ঠান্ডা বাতাস বইছে, ঢেউয়ের গর্জন আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো টিম, অস্ত্র হাতে। দুইটা বিশাল বক্সের সামনে তিনজন লোক হাঁটু গেড়ে বসে, চোখে মুখে ভয়, প্রাণ ভিক্ষা চাইছে কাঁপা কাঁপা কণ্ঠে। টাইটান মাটিতে বসে ধীর গতিতে লেজ নাড়াচ্ছে, কিন্তু তীক্ষ্ণ চোখে চারপাশে পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে ভারী বুলেটের আওয়াজ। টিমের সবাই মুহূর্তেই সতর্ক হয়ে সোজা দাঁড়িয়ে যায়। কেউ কিছু বলার আগে সামনে ছায়া মূর্তিটি ধীরে ধীরে আলোয় স্পষ্ট হয়ে ওঠে। লিডার এই সেই মানুষ যার কণ্ঠ এতক্ষণ ইয়ারপিসে নির্দেশনা দিয়ে গাইড করছিল পুরো দলকে। মুখের এক্সপ্রেশন কঠোর, চোখের গভীরতা অন্ধকার রাতের মতো রহস্যময়। এক ঝলক চোখ বুলিয়ে নেয় টিমের দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে টাইটান। এক লাফে উঠে দাঁড়িয়ে তার দিকে ছুটে যায়, তারপর প্রশস্তভাবে ঘুরে লিডারের চারপাশে চক্কর দিতে থাকে, যেন বহুদিনের চেনা কেউ ফিরে এসেছে। কুকুরের এই আচরণ টিমের অনেকের মধ্যেই এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ফেলে। এই মানুষটা কে? তার সম্পর্কে তারা কতটুকু জানে? তিনজন বন্দি চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে মুখ তোলে। একজন ফিসফিস করে বলে, আমাদের ছেড়ে দিন দয়া করে। লিডার চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, মুখে এক বিন্দু আবেগ নেই। তারপর আস্তে আস্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কেউ এখন থেকে জীবিত যাবে না। এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে আসে, বাতাস ভারী হয়ে ওঠে। তারপর একটা গুলির শব্দ ভেসে আসে নিস্তব্ধতায়। মির্জা বাড়ির সামনের দিকটা আজ জমকালো আয়োজনে ভরপুর। রিসেপশন, পার্টির জন্য স্টেজ থেকে ডিজে, সব কিছু প্রস্তুত। আলো ঝলমলে পরিবেশ, অথচ কোথাও যেন একটা চাপা শ্বাসরুদ্ধকর অনুভূতি কাজ করছে। সন্ধ্যার আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, তার আলো এসে পড়েছে ঝুলন্ত লাইটের উপর। মৃদু বাতাসে সেগুলো দুলে উঠেছে অদ্ভুতভাবে। বসার ঘরে উত্তেজনা তুঙ্গে। রোকসানার কণ্ঠ জাজালো, চোখে যেন আগুন জ্বলছে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে আঙ্গুল তুলে জোর গলায় বলে উঠল, আমি বারবার বলছি ভাই সাহেব, ইচ্ছেকে আমি বিয়ে দেব না আপনার ছেলের সাথে। তারপরও কেন আপনি অপমানিত হতে আসছেন বারংবার? ঘরের বাতাস থমথমে হয়ে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব হতবাক হয়ে তাকিয়ে আছে। আলিম মির্জা এতক্ষণ চুপ ছিলেন, এবার ধীর স্থির কণ্ঠে বললেন, রোকসানা, আমার ছেলে কি খারাপ ছিল? শুধু ইচ্ছের জন্যই আজ সে জেলে। এসবের জন্য কি ইচ্ছেকে আপনাদের সাথে বিয়ে দেওয়া উচিত না? রোকসানার রাগ এবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চোখে রক্ত চেপে ওঠে, যেন চোয়াল শক্ত করে বলে উঠল, আপনি যদি আমার ছোট্ট মেয়েকে আর একবার টানেন তাহলে ভুলে যাব আপনি আমার বড় ভাই হন। নিজের ভাই হলে এসব করতে পারতেন? আলী মির্জার ঠোঁটে এক চিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে, চোখে ধূসর এক শীতলতা খেলা করছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, যেন ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাব সাক্ষী হয়ে থাকছে এক রক্তের সম্পর্কের তীব্র দ্বন্দ্বে। রোকসানা আর আলিম মির্জা একই রক্তের হলেও চাচাতো ভাই বোন, আর সেখানেই যেন বিপত্তি। বাইরে সন্ধ্যার আকাশে চাঁদ ঢেকে যাচ্ছে কালো মেঘে, যেন প্রকৃতি নিজেও থমকে গেছে এই সংঘর্ষের সামনে। প্রতিটি শব্দ যেন চারপাশে প্রতিধ্বনি হচ্ছে, প্রতিটি বাক্য যেন বিদ্যুতের মতো আঘাত হানছে বাতাসে। আলিম মির্জা এবার আর সংযত থাকলেন না, কণ্ঠে এবার কঠিন হুকুমের সুর। হ্যাঁ, ইচ্ছেকে আমি আপনাদের সাথেই বিয়ে দেব। সে শুধু আমার ছেলেরই হবে, অন্য কারও নয়।
চোখে তীব্র দপদপ করা আগুন, গলার স্বর স্থির কিন্তু হুমকি সূচক। কথার মধ্যে এমন এক দৃঢ়তা লুকিয়ে আছে যেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনীতির ক্ষমতাশীল ব্যক্তিবর্গ হওয়ায় নিজের সর্বশেষ ক্ষমতাটুকু জাহির করতে আলিম মির্জা। রোকসানা আর নিজেকে সামলাতে পারল না। তার শরীর রাগে কাঁপছে, চোখ দুটো জ্বলে উঠছে ভয়ঙ্কর দাহে। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তীব্র চিৎকারে বলে উঠল, আপনার ওই লম্পট ছেলেকে আমি কখনো ইচ্ছের সাথে বিয়ে দেব না। দরকার হলে নিজের হাতে আমি ইচ্ছের গলা টিপে মেরে ফেলবো, কিন্তু ওকে ওই জানোয়ারের সাথে তুলে দেব না। গলাটা এতটাই চড়া যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে। ভিতরে কি নিয়ে এমন চিল্লানোর আওয়াজ তা নিয়ে কানাঘুষা চলছে। পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তেই অস্বস্তিকর হয়ে ওঠে। রোকসানা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে তীব্র গতিতে বেরিয়ে যায়। এই বাতাসে তার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। জুতো মেঝেতে ঠক্কর খেয়ে বিকট শব্দ তুলছে, যা সারা বাড়ির নীরবতার চেয়েও বেশি তীব্র মনে হচ্ছে। পিছে পিছে রফিক বেরিয়ে পড়ে। স্ত্রীকে ঠান্ডা করতে হবে। বিয়ে বাড়িতে কিছু অঘটন হোক তিনি চান না। ঘরের ভেতর তখনও বসে আছেন আলিম মির্জা। রোকসানা চলে যেতে তার ঠোঁটে এক রহস্যময় নির্মম হাসি ফুটে উঠল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপের হাসি। আমার সামনে এত বড় কথা বলে চলে গেল। রোকসানা, তুই আসলে এখনো আমাকে চিনিস না। কণ্ঠে এক শীতল ভয়াবহতা। আলিম মির্জার হাত ধীরে ধীরে পকেটে চলে যায়। মোবাইল বের করে 1 নম্বরে ফোন দিল। ওপাশে কেউ রিসিভ করতেই সে গম্ভীর কণ্ঠে বলল, সব ব্যবস্থা করো, আমি যা বলছি তা যেন ঠিক মতো হয়, কোনো ঝামেলা চাই না। এরপর ফোন রেখে ঠান্ডা চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে, যেন একটা দুর্যোগ এগিয়ে আসছে, যার জন্ম আজকের এই রাতেই হয়ে গেল। ইচ্ছে মাথায় ব্যথায় বিছানায় শুয়ে চোখ বুজে আছে। ঘরের নিস্তব্ধতা যেন ভারী চারপাশে। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে চোখ খুলে যায় ইচ্ছের। অন্ধকার ঘরে আধো আলো ছড়িয়ে পড়ে, কাপা স্বরে বেরিয়ে আসে, আপনি? ভারী খাটে নকশা করা দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো দীর্ঘাকায় নীরব পুরুষটি। সাদা রঙের টি শার্ট, শরীরে আলগোছো জড়ানো, বুকের গঠনের ছাপ স্পষ্ট। হাঁটু নিচ পর্যন্ত কালো জগিং ট্রাউজার, পায়ের ধাপে অনাকাঙ্ক্ষিত ভার। কিন্তু চোখ আটকে যায় পুরুষটির হাতে সাদা ব্যান্ডেজ শক্ত করে পেঁচানো আছে বলিষ্ঠ কবজিতে। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে। ভারী নীরবতা ভেদ করে বিছানার উপর ফেললো 2খানা ব্যাগ। কিন্তু ইচ্ছের দৃষ্টি সেদিকে নেই। তার পুরো মনোযোগ স্থির হয়ে আছে সামনের ব্যক্তিটির উপর। ঘরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়েছে। ইচ্ছে ধূসরকে দেখতে এতই খামখেয়ালি হয়ে পড়ে যে কখন ধূসর মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে ইচ্ছের এত কাছে চলে এসেছে ঠাউরিই করতে পারেনি। এক মুহূর্ত কিংবা তারও কম সময় ধূসর ইচ্ছের কোমর জড়িয়ে নেয় শক্ত করে, যেন ইচ্ছে কোনোভাবেই দূরে সরে যেতে না পারে। ইচ্ছে বিষময়ে স্থির, হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কি ঘটছে এতটুকু সময়ের মধ্যে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের আরও কাছে সরে আসে। কোনো পূর্বাভাস না দিয়ে ইচ্ছের গলায় মুখ ডুবিয়ে দেয়। এক গভীর দাবিদার স্পর্শ ঠোঁট ইচ্ছের ত্বকের উষ্ণতার সঙ্গে মিশিয়ে যায়। ইচ্ছে অনুভব করে ধূসর যেন পাগলের মতো তার গলার কাছটুকু ছুঁয়ে যাচ্ছে। নিঃশ্বাসের উত্তাপে চারপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে সম্পূর্ণ স্থির হয়ে যায়, যেন সময় থমকে গেছে। কিন্তু ধূসরের পাগলামিতে ইচ্ছে শ্বাস নিতে ভুলে যায়। বুক ধক করে কেঁপে ওঠে আর শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক হিমশীতলতার স্রোত বয়ে যায়, যা ইচ্ছেকে অবশ করে দেয় এক অজানা অনুভূতিতে। ধূসর তার কণ্ঠের গভীরে এক রহস্যময় আবেশ মিশিয়ে ফিসফিস করে বলে ওঠে, যদি আমার জীবনের অনিশ্চয়তা থাকে তারপরও কি আমায় বিয়ে করবি ঘুড়ি? ইচ্ছে থমকে যায়। এমন অপ্রত্যাশিত প্রশ্নে তার মনে ঝড় বয়ে যায়, কিন্তু কি উত্তর দেবে তা ভেবে পায় না। ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না।
কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সময়টুকু ধরে রাখতে চাইছে। তবে ইচ্ছের কিছু বলার আগেই ধূসর এক ঝটকায় ইচ্ছেকে ছেড়ে দিয়ে এক শীতল অথচ কোমল কণ্ঠে বলে আমি অপেক্ষা করছি, তৈরি হন ইচ্ছেময় তালুকদার। তারপর কোনো শব্দ না করেই সরে যায় ধূসর। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই এক রহস্যময় ছায়ার মতো। ইচ্ছে তাকিয়ে থাকে দরজার দিকে, বুকের ভেতর অস্থিরতা নিয়ে। ধূসর একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু ঈশিতা ফোন ধরার নাম নেই। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসছে আর বারবার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। সময় যেন কেবল ধীর হয়ে আসছে আর ধূসরের ধৈর্যের সীমানা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। মেয়েদের এত কিসের সময় লাগে তৈরি হতে, ভাবতে থাকে ধূসর আনমনে। তবে হঠাৎ করেই দৃষ্টি আটকে যায় সামনের দৃশ্যে। ল্যাভেন্ডার রঙা শাড়ির কুচি সামান্য উঁচু করে ধরে বিরক্তি মুখে এগিয়ে আসছে ইচ্ছে। কপালে স্পষ্ট ভাঁজ, চোখে মুখে অনাগ্রহের ছাপ। তীক্ষ্ণ অধৈর্য ধূসরকে এখনও খেয়াল করেনি সে, কিন্তু ধূসর সে ঠিকই খেয়াল করে ফেলেছে তার ইচ্ছেময়ীকে। এক ঝলক চোখ বুলিয়ে নেয় ধূসর, তীক্ষ্ণ দৃষ্টি ইচ্ছের দিকে নিবদ্ধ হয়ে থাকে। মনে হয় অপেক্ষা শেষে শিকারীর দিকে তাকিয়ে থাকা কোনো শিকারীর মতো। ইচ্ছেকে আজ শাড়িতে অমায়িক লাগছে। লম্বা কালো চুল বাতাসে হালকা দুলছে, খোলা চুলের আড়ালে মুখের কোমল অভিব্যক্তি আরও রহস্যময় হয়ে উঠেছে। গলায় সোনার সেই পেন্ডেন্ট যেটা আলোয় ঝলমল হয়ে উঠেছে। হাতে রাঙা চুড়ির মৃদু ঝনঝন শব্দ শোনাচ্ছে এক অদ্ভুত সুর। গালের কুচকুচে সেই কালো তিল সব মিলিয়ে সামনের ব্যক্তিকে নাজেহাল করার ক্ষমতা রাখে। লেভেন্ডার রঙা শাড়ির সাথে ইচ্ছের সিম্পল স্বাদ যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি। ছোট একটি পার্স হাতে ধরে সামনে এগিয়ে আসছে ইচ্ছে। প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসী, অথচ কোথাও যেন একটা চাপা দ্বিধা লুকিয়ে আছে। রক্তিম গাল দুটোতে আজকে ব্লাশের ছোঁয়া। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। এক অদ্ভুত অনুভূতিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, যেন সামনে থাকা মেয়েটা কোনো রহস্য। ধীর গতিতে পা ফেলে এগিয়ে আসছে ইচ্ছে। এক হাতে শাড়ির কুচি সামলে নিচ্ছে, অন্য হাতে ছোট পাথর খচিত পার্স, যার আলোয় ক্ষণিকের জন্য ঝলমল করে ওঠে। কপালে এখনো শুকনো ভাঁজ, যেন কোনো চিন্তার ভার সে বহন করেছে। তবে তার দৃষ্টি সামনের পথেই স্থির, আশেপাশের কিছুই যেন এই মুহূর্তে তার খেয়াল নেই। অন্যদিকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা নীরব ঘাতক পুরুষটির স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে। গভীর তীক্ষ্ণ চোখের সেই দৃষ্টি যেন কিছু খুঁজে বেড়াচ্ছে, কিংবা হয়তো কিছু নিশ্চিত করছে। কিন্তু ইচ্ছে এই নজরদারির কোনো খেয়ালই করছে না। আনমনে এগিয়ে আসছে ধূসরের পথেই। তবে শাড়ি ঠিক করা শেষে করেই যেই ইচ্ছে চোখ তুলে সামনে তাকায়, সেই মুহূর্তেই ধূসরের দৃষ্টির সঙ্গে ইচ্ছের দৃষ্টি মিলিত হয়। কিছুক্ষণ যেন সময় স্তব্ধ হয়ে যায়। চারপাশের সমস্ত কোলাহল থেমে গিয়ে কেবল তাদের মধ্যকার অদৃশ্য সংযোগটুকুই অনুভূতি হতে থাকে। লাল রঙা সরু ঠোঁট দুটোতে এক অনির্বচনীয় হাসি ফুটে ওঠে ইচ্ছের। চোখের তারা এক অনন্য দীপ্তি খেলে যায়। কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ধূসরকে জড়িয়ে ধরে একেবারে শক্ত করে। সেই দাম্ভিক আত্মবিশ্বাসী পুরুষটি যে এতক্ষণ নির্লিপ্ত ভূমিতে দাঁড়িয়েছিল, সে এবার এক পা পেছনে নড়ে ওঠে, যেন ইচ্ছের স্পর্শ তার সমস্ত প্রতিরোধকে টলিয়ে দেয়। অথচ নিজেও বুঝতে পারে না এই মুহূর্তের অর্থ ঠিক কতটা গভীর। মুহূর্তের জন্য ধূসর হতবাক হয়ে যায়, কিন্তু ইচ্ছের উষ্ণ স্পর্শ তাকে স্থবির করে দেয়। ইচ্ছে নিজের সমস্ত শক্তি দিয়ে ধূসরের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। হাত দুটো শক্ত হয়ে আসে, যেন একটু পরও যদি ছাড়তে হয় তাহলে শেষ মুহূর্তটাকে কিছুটা বেশি আঁকড়ে রাখতে চায়। মাথাটা রাখে ধূসরের বুকের কাছে। দ্রুত ওঠানামা করা বুকের স্পন্দন যেন ইচ্ছের কানে ধাক্কা দিতে থাকে। ধূসর প্রথমে নিষ্পৃহ দাঁড়িয়ে থাকলেও ধীরে ধীরে ভেতরের কঠোরতা নরম হতে থাকে। এক হাতে ইচ্ছের পিঠে আলতো করে রাখে, আরেক হাতে ইচ্ছের চুলের আঙ্গুল চালিয়ে দেয় একবার, খুব আস্তে, যেন অভ্যস্ত নয় এমন কোমলতায়। তবু কিছু না বলেই অনুভব করতে থাকে সেই মুহূর্তের অদৃশ্য আবেগ। রাতের হালকা বাতাস চারপাশে বয়ে চলেছে।
কিন্তু ইচ্ছে আর ধূসরের মাঝে তৈরি হওয়া উষ্ণতার মাঝে বাতাসও যেন বিলীন হয়ে যায়। কিছুক্ষণ কেউ কিছু বলে না, শুধু হৃদস্পন্দনই যেন ওদের মাঝে একমাত্র শব্দ হয়ে বাজতে থাকে। কিন্তু হঠাৎই দুজনেই এক অদ্ভুত নরম স্পর্শ অনুভব করে, কিছু একটা তাদের ঠিক মাঝে। ইচ্ছে ধূসরের খোলা শার্টের দিকে তাকিয়ে হেসে ওঠে। সেখান থেকে ছোট্ট একটি তুলোর মতো সাদা খরগোশটি মাথা বের করে নিরীহ দৃষ্টিতে তাকিয়ে আছে। মতিবানু, ইচ্ছে বিসম্মিত কণ্ঠে ফিসফিস করে ওঠে। ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে,